দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় জ্বালানি এবং জীবনের নিরাপত্তা। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক, কলামিস্ট, অনলাইন পোর্টাল ঢাকা স্ট্রিমের উপদেষ্টা সম্পাদক হাসান মাহমুদ। আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। আছেন সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক বুলবুল হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। কথাটা আমি শুরু করি হাসান মামুন আপনাকে দিয়ে। জি মান্না ভাই। রংপুরে একটা পরিবারে 4 জনকে হত্যা করেছে, একটা খুব সেন্সেশনাল নিউজ, সারা বাংলাদেশে এখন এটার তোলপাড়। ভৈরবে সাবেক পৌর কাউন্সিলর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পত্রিকা খুললে একটা বিভৎস ছবি তার, এবং এরকম নিউজ আজকাল প্রায়ই আছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত 3 মাসে প্রতিদিন গড়ে 10টি হত্যাকাণ্ড ঘটেছে। কি বলবেন? জনগণের জীবনের নিরাপত্তা কবে নিশ্চিত হবে? জি মান্না ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এটা দাবি করা যাবে না। এটা হচ্ছে মোটা দাগে বললে শুরুতেই বলতে হয়। সরকার হয়তো স্ট্যাটিস্টিক্স দেখিয়ে বলতে চাইবে যে পরিস্থিতির অত অবনতি হয়নি বা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু উন্নতিটা মানুষের চামড়ায় লাগতে হবে। মানুষ ফিল করতে হবে যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, এবং মানুষ স্বস্তি বোধ করতে হবে, নিরাপত্তা বোধ করতে হবে। এটা হচ্ছে ইন্ডিকেটর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের। এটা আমরা লক্ষ্য করতাম, আমাদের সবারই তো একটু বয়স হয়েছে, আমরা তো কয়েকটা ইন্টারিম গভর্নমেন্ট দেখেছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন বলবো না, তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় কিন্তু আমরা এটা ফিল করতাম। সেই সময় যে ক্রাইম একেবারে কমে যেত তা না, কিন্তু মানুষ মনে করতো যে আমার একটা নিরাপত্তার সুযোগ আছে, বা আমি পাবো, বিচার পাবো, তদন্ত হবে, পুলিশ তৎপর হবে, বা পরবর্তী ঘটনাটা ঘটবে না, এই রকম। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতির মধ্যে আমরা ঢুকলাম, এটাকে অবশ্য নানাজন নানাভাবে ব্যাখ্যা করবে। আমার একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে পরিস্থিতির কি আরও অবনতি হতে পারত? এটাও কিন্তু একটা দৃষ্টিকোণ। অনেকে বলছে যে পরিস্থিতির আসলে আরও অবনতি হতে পারত। শেখ হাসিনা সরকার যে অবস্থায় দেশকে রেখে গিয়েছিল, সেখানে প্রতিশোধ ইত্যাদি ঘটে পরিস্থিতি আরও খারাপ হতে পারত যদি সরকারটা আরও বেশি দায়িত্বহীন হতো। এরকম একটা ব্যাখ্যা আছে। তবে আমাদের প্রত্যাশা তো ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা নিরাপত্তা বোধ বাড়াবে। প্রথমে হয়তো মাসখানেক, 3 মাস পরিস্থিতির অবনতি চলতে থাকবে, কিন্তু সেটাকে অ্যারেস্ট করা হবে অ্যাটলিস্ট। পুলিশ ভেঙে পড়েছিল, সেটা আমরা জানি, এবং এটা একটা বড় ঘটনা ছিল গণ অভ্যুত্থানের। সমসাময়িক কালে কোনো গণ অভ্যুত্থানে কিন্তু পুলিশকে এভাবে ভেঙে পড়তে দেখা যায়নি। এমনকি 71-এ মুক্তিযুদ্ধের পরও পুলিশ এভাবে পালিয়ে যায়নি। তো বেসামরিক প্রশাসনও এভাবে লাপাত্তা হয়ে যায়নি, বা স্থানীয় সরকার প্রতিনিধিরা পালিয়ে যায়নি ইত্যাদি। এমনকি যেসব প্রকল্প চলছিল, সেগুলোর প্রকল্প পরিচালক, ঠিকাদার, এরাও পালিয়ে গিয়েছিল। ব্যাপারটা ওই পর্যন্ত ছিল। তা আমি ওইটা মনে রেখেও বলছি যে সরকারের দায়িত্ব ছিল অবনতির ধারাটাকে অ্যারেস্ট করা। সেটা তারা করতে পারেননি, এবং সেনাবাহিনীকেও তারা কাজে লাগাননি, এরকম অভিযোগ আছে। আমরা তো দেখেছি সেনাবাহিনীর সামনেই কিছু মব হয়েছে। মবও বলা যাবে না, এগুলো পরিকল্পিত ছিল। আসলে মব আর পরিকল্পিত হামলা তো এক জিনিস না। আমরা পরিকল্পিত হামলা, পরিকল্পিত হত্যাকাণ্ড, এগুলোকে মব বলি। মব কি সেটা তো আমরা জানি, তাই না? এখন একটা প্রত্যাশা ছিল, আরেকটা প্রত্যাশা, সেটা হলো যে নির্বাচিত সরকার এলে দুইটা অবস্থা উন্নতি হবে। একটা হলো যে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে, দ্রুত উন্নতি হবে, এরকম প্রত্যাশা ছিল। বিএনপি থেকেও এই প্রত্যাশার কথা ছড়ানো হয়েছিল। কর্মসংস্থান বাড়বে 18 মাসের মধ্যে ইত্যাদি, 6 মাসের মধ্যেও বাড়বে, এরকম ছিল। বিদেশে কর্মসংস্থান বাড়বে, এইসব প্রতিশ্রুতিও ছিল। আর আইনশৃঙ্খলা উন্নতি হবে।
এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো দায়িত্ব গ্রহণ করেই বললেন যে মব বিদায় নিয়েছে, মবের দিন শেষ। কিন্তু মব বলে যেগুলোকে আমরা বুঝতে পাচ্ছি সেগুলো কিন্তু শেষ হয়নি। আমরা তো দেখছি যে কিছু মানে উগ্রবাদী তৎপরতাও চলছে এবং আগের মতোই চলছে। এই যে বিয়ানীবাজারের যে ঘটনা, একটা সমঝোতা হয়েছে যে এইবার শেষবারের মতো নৌকাবাজ হবে, আর হবে না। মানে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি, তাই না? ব্রাহ্মণবাড়ি এলাকা মনে হচ্ছে বাংলাদেশের বাইরে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বললেনও যে ওই এলাকার ব্যাপারটা ভিন্ন। তো কোনো এলাকা তো বাংলাদেশের বাইরে না, তাহলে তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা কী বলবো, তাই না? এই যে রোহিঙ্গা ইস্যু আজকে আলোচিত হচ্ছে টেলিভিশনে সব জায়গায়, এই দিন তারা এসেছিল দলে দলে, তো সেখানেও তো একটা ভিন্ন পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি, ইয়াবা ব্যবসা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারপরে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে তো অনাস্থা ক্রমে বাড়ছে, অবিশ্বাস বাড়ছে যে ফেরত বোধহয় আর পাঠানো যাবে না, এদেরকে হয়তো আমাদের গ্রহণ করে নিতে হবে। 3 লাখ নিতে রাজি হয়েছে রোহিঙ্গা মানে মিয়ানমার সরকার, তো বাকিদের কি হবে? আর 3 লাখও নেবে না তারা, আসলে তারা বারবারই এটা বলে, আলটিমেটলি কিছু হয় না। আর আরেকটা হচ্ছে কোথায় নেবে? আরাকান রাজ্যে তো এখন নতুন পরিস্থিতি, নতুন মানে শক্তি সেখানে ক্ষমতায়। তো যাই হোক, আমাদের এখানে আইন শৃঙ্খলার একটা চরম অবনতির ধারা লক্ষ্য করা যাচ্ছে, এবং শুধু রাজনৈতিক না, সামাজিক অপরাধও বাড়ছে, পারিবারিক সহিংসতাও কিন্তু বাড়ছে মান্না ভাই, এবং মাদক ঘিরে সহিংসতা, এটা বেগম জিয়ার দ্বিতীয় শাসনামলে বেড়েছিল। তখন কিন্তু র্যাব গঠনের এটা একটা কারণ ছিল, আমাদের সবারই মনে আছে। একটা হচ্ছে যে জঙ্গিবাদী উত্থান, মাদক সন্ত্রাস দূর করা, এগুলো, এবং ক্রসফায়ারও কিন্তু শুরু হয় র্যাব মানে করে ইয়েকে ঘিরে, মাদক ব্যবসা প্রতিরোধের নামে, যেটা পরে অন্যদিকে চলে যায়, টার্গেট কিলিং ইত্যাদি হয়, কন্ট্রাক্ট কিলিং হয়, র্যাবের ছোট ছোট সেল তৈরি হয়, তারা বিভিন্ন রকম পয়সার বিনিময়ে খুন খারাপি শুরু করে। নারায়ণগঞ্জে আমরা একটা ঘটনা তো দেখলাম, পরে স্যাংশন হলো ইত্যাদি। তো এখন এইটা কিভাবে ফাইট আউট করা, সেটা একটা বড় বিষয়। মানে আমরা তো শুনেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা পরিবর্তন আসবে, কারণ 6 মাসে কিন্তু উল্লেখযোগ্য উন্নতি বা চেষ্টাও দেখা যায়নি। সেজন্যই মানুষের মধ্যে এই আলাপটা বেড়েছিল যে ওখানে একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনটা এখনো হয়নি। আবার শোনা যাচ্ছে দ্রুতই একটা মন্ত্রিসভায় নাকি রদবদল হবে। তো কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যে এই রংপুরের ঘটনাটা, এবং রংপুরের ঘটনাটা ঘিরে কিন্তু নানা রকম সন্দেহ পল্লবিত হয়েছে, এবং প্রতিবেশী দেশ থেকেও কিন্তু এক ধরনের অতি উৎসাহী প্রচার চালানো হচ্ছে যে হিন্দু নিপীড়ন ইত্যাদি চলছে। এই জন্য এই ঘটনাটার আরও নিরপেক্ষ এবং নিবিড় তদন্ত হওয়া প্রয়োজন, বিশ্বাসযোগ্য তদন্ত। অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন পুলিশ সদর দপ্তরের তথ্য যেটা দিয়েছে, ফেব্রুয়ারি জুলাইয়ে সারা দেশে খুনের ঘটনা হয়েছে 1789টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা 11,165টি, পুলিশের উপর হামলার ঘটনা 317টি। প্রতিটি ক্ষেত্রেই এই সংখ্যা আগের 6 মাসের চাইতে বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় চেয়েও আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে নাকি? ধন্যবাদ মান্না ভাই, আপনার মাধ্যমে চ্যানেল 24-এর অগণিত দর্শক শ্রোতাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, সহ আলোচক যারা আছেন ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। যে তথ্যগুলি দিলেন, তথ্যগুলি নিয়ে তো বিতর্ক করার কিছু নেই। তথ্য বলে দেয় যে সার্বিক পরিস্থিতিটা, আইন শৃঙ্খলার জনিত যে সমস্যা সেটি আসলে বেড়েছে। এখন বেড়ে যাওয়ার কারণ কি সেটা একটা গবেষণার বিষয়। তবে সাদা চোখে আমরা যেটা দেখি, 5ই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যদি অভ্যুত্থানটাকে একটা ডিজাস্টার ধরি, জাতীয় জীবনে, রাজনীতি জীবনে, ডিজাস্টারের পরে আমরা সংস্কার বললাম, কিন্তু সংস্কার ইংরাজি যদি মানেটা করি, আমি আবারও রিপিট করি, এটা ইংরাজিটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, রিকনস্ট্রাকশন অ্যান্ড রিফরমেশন। কিন্তু আমরা রিফরমেশন নিয়ে আগাইলাম, কিন্তু রিহ্যাবিলিটেশন, এই যে 17 বছর বা 18 বছরে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেটা আপনার পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, আমাদের জুডিশিয়ারি, আমাদের অন্য অন্য রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, সবগুলি দলীয়করণের মধ্য দিয়ে এক শ্রেণী গোষ্ঠীগত স্বার্থকে যখন চিরতার্থ করছিল, এরকম একটি রক্ত আপনার যখন ছিল, তার ইমিডিয়েট 5ই আগস্টের পরে যে সরকারটা ছিল, তার কাজ ছিল এটি রিহ্যাবিলেট করা।
আমরা রিহ্যাবিলিটেশনে আমরা মন না দিয়ে বরং গণিমতের মাল মনে করে আমরা রাজনৈতিক দলগুলি প্রশাসনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে কাকে বাঁচাবো, কার থেকে টাকা নেব, কাকে কি করব, আমরা ওইখানে কিন্তু আমরা মনোযোগ দিইনি। আমাদের এই বিভাজন, আমাদের রাজনৈতিক চিন্তা, আমাদের উচ্চভিলাষিতা, আমাদের সংকীর্ণতা এবং আমরা কিভাবে এটাকে ক্যাপিটালাইজ করব এই মাঠটাকে, সেভাবে হয়েছে। কেউ হয় বিশ্ববিদ্যালয় দখল করেছে, কেউ হাটবাজার দখল করেছে, কেউ মন্ত্রণালয়ে বসে বসে তদবির বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে। ফ্যাসিস্টের যে সকল কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে কিন্তু করেছে। ইট ইজ ট্রু, উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এইরকম একটি অভ্যুত্থান যেখানে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে, এরকম লেভেলের একটা দলীয়করণ যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পালাইছে, এরকম সংকটের মধ্য দিয়ে যারা পালায়নি, যারা ছিল, যাদেরকে রাখা হয়েছে, তারা কিন্তু নানাভাবে কৌশল করেছিল। 17 বছরে রিক্রুটমেন্ট প্রসেসে যদি এন্ট্রি লেভেল ধরেন, 17 বছরে কিন্তু এই রক্তটির গভীরতা, এর পচে যাওয়ার অবস্থা কিন্তু বিকট। সেখানে জাতীয় কনসেনসাসে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে জায়গাটা লিড করা উচিত ছিল, রিহ্যাবিলিট করা প্রতিষ্ঠানগুলোকে, সেদিকে মনোযোগ দেয়নি। আমি রিকনস্ট্রাকশনসের কথা যদি বলি, সেটিও তো মনোযোগ দেয়নি। এই যে প্রতিষ্ঠানগুলি রিহ্যাবিলিটেশনের পাশাপাশি যে কনস্ট্রাকশনসে যে একটা সমস্যা রয়েছে, সেটিও দেয়নি। আমাদের আইন অনুশাসন, আমাদের সংবিধান পচে যাওয়া সংবিধান কিনা সেটা আমি বুঝতে পারতাম যদি আমাদের একটা নর্মাল সিচুয়েশনে, নর্মাল পরিস্থিতিতে আমাদের এগুলি প্র্যাকটিসের মধ্য দিয়ে এগুলি অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যে আইন ছিল, যে প্রতিষ্ঠান ছিল, যে আইন অনুশাসন এবং সংবিধানে যে বাধ্যবাধকতা ছিল, সেগুলি তো আমরা মেল প্র্যাকটিস করেছি। আপনাকে তো চুরি করার নিশ্চয়ই সংবিধানে ছিল না, ব্যাংক লুট করার কথা তো নিশ্চয়ই সংবিধানে ছিল না, আপনার থানার পুলিশ দলীয় লিগে পরিণত হওয়ার সংবিধানে ছিল না। এরকম একটা পরিস্থিতিতে যখন দেশ এক থাকা উচিত, আমরা দুর্যোগে এক থাকলাম, স্বাভাবিক সময় যখন পেলাম, তখন দলগুলো যেমন এক থাকলো না, আমাদের সামাজিক সংগঠনগুলো এক থাকলো না। আমরা এটাকে রিকনস্ট্রাক্ট করার পরিবর্তে একটা রিফরমেশনকে সামনে রেখে এক ধরনের প্রলং করলাম। আবারও সেই কোনো না কোনো একটা গোষ্ঠী যারা পূর্ববর্তী গোষ্ঠী খেয়েছে, তারা অভাবে ছিল, এখন নতুন সুযোগ পেয়েছে, সেইটাকেই তারা এক্সপ্লয়েট করেছে। আমি মনে করি এর সাথে শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো গোষ্ঠীগত বিষয় না, এটি কিন্তু বহির্বিশ্বের বা আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু একটা গোষ্ঠী কিন্তু এই দেশকে, আমার রাজনীতিকে সঠিকভাবে পরিচালিত হতে দিচ্ছে না। তাদের আবহাওয়া বা তাদের পরামর্শে, তাদের চিন্তাভাবনার জগৎটা আমাদের এখানে কোনো না কোনো রাজনৈতিক দল যার যেমনি সুবিধা সেভাবে তারা গা ভাসায় দেয়। সেই সংকট থেকে আমরা বেরোতে পারছি না স্বাধীনতার পর থেকে। তার মূল কারণ হলো, আপনার আওয়ামী লীগের কথা বলি, আমরা যদি জামাতের কথা বলি, আপনারা চিন্তা করে দেখেন, একটা রাজনৈতিক দল ব্যর্থ হোক, বিরোধী দল তা আশা করে। আমরা একটা যদি দেখি শেখ হাসিনার ক্ষেত্রে, আমরা যদি দেখি যে ইন্ডিয়া সকল পার্টি মিলে সংসদে আলোচনা করে শেখ হাসিনাকে কিন্তু তারা রেখেছে। আপনার বিস্ময়কর লাগে না? যেখানে শেখ হাসিনার মতো একটি রেজিম আপনার ভোট চুরি করা থেকে শুরু করে এমন কোনো বিষয় নাই যেটি করেনি, শুধুমাত্র ভালো করেছে ইন্ডিয়ার জন্য তাদের প্রয়োজন অনুযায়ী বিষয়গুলিকে দিয়ে, তাই তো? সেইখানে তাদের রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা আমরা ইন্ডিয়াকে যেখানে যে জায়গায় দেখি, কিন্তু সেটা আমি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাদের সেই নর্মসটা রাজনৈতিক দলের মধ্যেও দেখি না। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমরা কেন পারলাম না, কেন এই অবস্থা। এখন আপনার ধরুন তারেক রহমানের আমরা সদিচ্ছার তো অভাব দেখি না। নিজে 10% বেতন দিয়ে দিচ্ছে দরিদ্র বা ফান্ডে, যেটা দেশের উন্নয়নে। উনি নিজে গাড়ি চালাচ্ছেন না, উনি নিজের গাড়ি নিজে চালাচ্ছেন। ওনার জেস্টার ইজ ভেরি মাচ পজিটিভ। উনি মনে করছেন এটি একটি দায়িত্ব আমার। কিন্তু ওনার যারা পদায়ন করেছেন, যারা মন্ত্রী মিনিস্টার হয়েছেন, যারা বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন, যারা বিভিন্ন জায়গায় অধিষ্ঠ হয়েছেন, তারা তো ক্ষমতা পেয়েছে। অধিকাংশের কথা বলছি, সবার কথা না। এই যে দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে পার্থক্য বুঝার মতো ক্ষমতা যারা দায়িত্ব পেয়েছেন তারা কি বুঝছেন? অথবা তারেক রহমান কি তাদের দায়িত্বশীলতা, তারেক রহমান যে দায়িত্বশীল পরিচয় দিচ্ছেন সেটি ট্রান্সমিট করা হচ্ছে না বা হওয়া উচিত, সেই জায়গায় পার্থক্যটা কি ঘুচাইতে পারছেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স। আমার মনে হয় এই মুহূর্তে সরকার একটি দুর্বল, কোহেসিভ,
অবস্থায় আছে এই কারণে তার আভ্যন্তরীণভাবে কোন লোকটিকে দায়িত্ব দিলে ভালো হবে এটি চুজ করার ক্ষেত্রে মনে হয় এক ধরনের ডিলামায় পড়ে যাচ্ছেন। মন্ত্রী পরিষদের পরিবর্তনগুলো দেখলেও আমরা তাই বুঝি। সঙ্গত কারণে সংকট আমার মনে হয় সরকারের ভিতরে এক ধরনের দ্বিধুল্যমানতা এবং সঠিক লোক বাছাই করে সঠিক জায়গায় বসানোর ক্ষেত্রে যথেষ্ট খামতি আছে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। বুলবুল হাসান, দুজনের কথা তো শুনলেন। জি। মানে একজন রাজনীতি সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক হিসেবে এই পরিস্থিতিটা আপনি কীভাবে দেখছেন সেটা বলবেন, কিন্তু আমি একটু যোগ করি আপনাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে রংপুরে ঘটনায় পুলিশ যে স্টেটমেন্ট দিয়েছে, পুরা রংপুরের মানে দেশেরও সব মানুষ এটা রিজেক্ট করেছে। এবং মানে এরকম বেখাপ্পা ধরনের কথাবার্তা যে দুটো 29 আর 23 বছরের যুবক বলেন, 60 বছরের 50 বছরের মানে মানুষ, মহিলা, 29 বছর 23 বছরের মেয়ে, এদেরকে সব হত্যা করে, তাও আবার রাত্রেবেলা হত্যা করে দুপুর পর্যন্ত গোসল টোসল করে বেশ কমফোর্টেবল থেকে দুপুরবেলা বেরিয়ে গেছে। মানে অদ্ভুত অদ্ভুত স্টোরি মনে হয় আমার নিজের কাছেও। আমি আমার কথা বললাম, এগুলো কেউ রিজেক্ট করে। ধরেন পুলিশের এরকম ঘটনা কিন্তু এটা প্রথম না। এর মধ্যে মানে এই যে আপনার ধর্ষণ নিয়ে যে ঘটনা ঘটছিল, তখন 2-3টা কেস এরকম হয়েছিল, স্টোরিটা তারা অন্যরকম করে বলছিল। পুলিশ সম্পর্কে উনি বলছিলেন কোনো রকম পরিবর্তন যদি পুলিশে না হয় তাহলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলাবেন কীরকম করে। রিফর্ম বলেন, যে কোনোভাবেই বলেন না কেন, রিহ্যাবিলিটেশন বলেন, এটা যদি তো পুলিশ ফর ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ মাস্ট, সেটাও হয়নি। সব মিলে কী বলবেন? ধন্যবাদ মানু ভাই। আমি খুব ভালো লাগছে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে, ফর দ্য ফার্স্ট টাইম আপনার এই অনুষ্ঠানে আসা, এবং আমি বলবো যে ইটস এ প্রিভিলেজ। আমার কাছে মনে হয় যে আমি মূলত গত 21 বছর ধরে বাংলাদেশের বাইরে অবস্থান করছি এবং সাংবাদিকতাটা আমি ওখানেই করি, কিন্তু আমার ফোকাসটা হচ্ছে বাংলাদেশ। এবং আমার মনে হয় যে মামুন ভাই কিংবা আপনি কিংবা আমার আরেকজন যিনি সহ আলোচক রয়েছেন, তারা বাংলাদেশে থেকে বাংলাদেশটাকে বা বাংলাদেশের ঘটনা প্রবাহকে যেভাবে দেখেন, আমি জানি না যে আমার দেখাটা একটু অন্যরকম কিনা, কিন্তু আমি যে প্রশ্নটা দিয়ে বা যে উদ্বেগটা দিয়ে শুরুটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা কেন ধরে নিচ্ছি যে এই যে 17 বছরের বা 16 বছরের একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার যে আপাত অবসান ঘটেছে, আমি আপাতটা বলছি কোট আনকোট, হ্যাঁ, এই যে অবসান ঘটলো, এরপরই সব কিছু যে রাতারাতি বদলে যাবে, এটা আমরা কেন আশা করছি? এটা আশা করাটা খুবই অমূলক এবং খুবই উচ্চাভিলাষী মনে করি আমি, এই কারণে যে যে দলটি এখন বাংলাদেশকে শাসন করছে বা সরকার পরিচালনা করছে, সেই দলটির শাসনকাল যদি আপনি দেখেন, সেই শাসনকালের ভেতরে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলোর কিন্তু কোনো রিকনসিলিয়েশন হয়নি। তারা অনুতপ্ত না, বা তাদের দলের ভেতরকার যে গণতান্ত্রিক চর্চা, একটা দেশে সুশাসন নিশ্চিত করতে হলে, গুড গভর্নেন্স এনশিওর করতে হলে প্রথমে তো দলের ভেতরে গণতান্ত্রিক চর্চাটা এনশিওর করতে হয়, তাই না? তো ওই জায়গাগুলোকে যদি আপনি একটা একটা করে বিশ্লেষণ করেন, তাহলে তো খুব বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। মানে বাংলাদেশে তো 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছে, বাংলাদেশ তো দুর্নীতিতে পরপর চ্যাম্পিয়ন হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট তো সেটাই বলে। এরপরে মানবতা বিরোধী অপরাধের কথা আমরা বলি, আমি আসছি জুলাই পরে আসছি। এই ঘটনা ছোট স্কেলে হলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থতা, এগুলো তো আগের টার্মে হয়েছে। তো একটা দল এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল এবং একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে এবং মানুষ কোনো বিকল্প খুঁজে পায়নি বলেই তাদেরকে ক্ষমতা এনেছে, তার মানে কি এই যে তারা আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে? পারবে না তো, কারণ তাদের তো সেই অভিজ্ঞতাই নেই। যে সরকারটি এখন ক্ষমতায় রয়েছে, তাদের তো সরকার পরিচালনার সেই অর্থে অভিজ্ঞতাই নেই। আপনি কিছু মন্ত্রীদেরকে আপনি দেখবেন যে আগে তারা মন্ত্রী ছিলেন, কিন্তু যিনি স্বয়ং প্রধানমন্ত্রী তিনি তো কখনো আগে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেননি। তারপরেও আমি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ছোট ছোট বিষয় তিনি ইন্ট্রোডিউস করিয়েছেন, এটি আগে তো খুব বেশি আমরা দেখিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার সহ আলোচক কিছুক্ষণ আগে যেটি বললেন, ওর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে একজন শীর্ষ নেতা তিনি এক ধরনের ইতিবাচক ধারণা নিয়ে, ইতিবাচক জেস্চার নিয়ে বা ইতিবাচক কিছু বিষয়কে ইন্ট্রোডিউস করালেন, তার মানে এই না যে সব ধরনের সংস্কার, পুনর্বাসন এবং রিকনসিলিয়েশন প্রসেসটা শুরু হয়ে গেল। প্রতিষ্ঠান তো ভেঙে গেছে, প্রতিষ্ঠানকে গড়তে হলে সেটার জন্য যে ধরনের
পরিকল্পনা দরকার এবং যে ধরনের প্রায়োরিটাইজেশন দরকার সে বিষয়টা তো হচ্ছে না। শুরু থেকে আমরা দেখছি সেটা মিসিং। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা যদি আমরা বলি, তো সেখানে তো আমরা প্রথমে একটা হোঁচট খেলাম, তাই না? একটা দেশের বিচার বিভাগের প্রতি যদি আপনি আস্থা রাখতে না পারেন, তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবেই। মানুষ জানে যে এখানে ক্রাইম করে পার পাওয়া যায়। মান্না ভাই, এটা তো রকেট সায়েন্স না, এখানে এটা আলোচনার এত কিছু নাই। এটা আমরা যা কিছু বলছি বা যা কিছু বলবো সব কিছু তো সরকার পরিচালনা যারা রয়েছেন তারা জানেন তো, কেননা তারা তো বিরোধী দল একসময় ছিলেন, তারা তো ভিকটিম। আমার সবচেয়ে অবাক লাগে যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে আপনি যে ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছেন, আপনি যেভাবে ভিকটিম হয়েছেন, আপনি নির্যাতনের শিকার হয়েছেন, আপনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এবং আপনি বিরোধী দলে থাকতে দেখেছেন যে দলটি ব্যর্থ হয়েছে কিছুদিন আগে, সেই দলটি মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনি ক্ষমতায় যাওয়ার পরে সেই জায়গাগুলোতে প্রায়োরিটাইজ করছেন না সেই জায়গাগুলোকে, মানে সেটা তো আপনার প্রায়োরিটি। কিন্তু আপনি যে তথ্যটি দিলেন যে ইন্টারিমের শেষ 6 মাস এবং নবনির্বাচিত যে সরকার, দায়িত্ব নেওয়া যে সরকার, তাদের প্রথম 6 মাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে পরিসংখ্যান ডেটা, সেটা যদি সমান হয়, কম বেশি সামান্য, এটি আমি ওই গভীর আলোচনায় যাচ্ছি না, সেটা যদি সমান হয়, এটা তো লজ্জার একটা নির্বাচিত সরকারের জন্য। কারণ এখন তো আমাদের আরও কনফিডেন্স থাকবে। ইন্টারিমের সময় আমরা বলছি যে ওই সময় পুলিশ প্রশাসনের যে সক্ষমতা সেটি নষ্ট হয়ে গেছে, তাদের মনোবল ভেঙে গেছে, ওই কাঠামোটি ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম সেটি রাতারাতি দাঁড়াবে না, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, জুলাই থেকে 2026-এর জুলাই, এখন অগাস্ট, তাই তো? আমরা কিন্তু পেরিয়ে এসেছি 2 বছর। এই 2 বছরে যদি সব কিছু আগের মতোই থাকে, তাহলে আপনি শুধু শুধু ফ্যাসিস্ট রেজিমকে দোষ দিচ্ছেন কেন? তাই না? আপনি তো সেখান থেকে খুব বেশি এগোতে পারেননি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে একটা মাইন্ডসেট। আপনি যখনই কোনো মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমালোচনার জায়গা তৈরি হয়, একটা খুন হয়, মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে আসে, তখন সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ধরনের ডিফেন্সিভ মেকানিজম তৈরি হয় এবং যে ধরনের স্টেটমেন্ট আসে, এইটাকে ইংরেজিতে একটা শব্দ আছে স্ট্যাগারিং। মানে আমার কাছে মনে হয় যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যে আপনি নিজের ব্যর্থতাকে ঢাকার জন্যে, এটা আমরা দেখেছি, এটা ঐতিহাসিকভাবে হয়ে এসছে, যে সব কিছুর মূলে হচ্ছে আগের সরকার। আগের সরকারকে দোষ দিলে আপনার নিজের যে দায়িত্বটুকু আছে সেটাকে মানে একটু ডাইভার্ট করা যায়, অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। তো এই কৌশলটা তো আমরা জানি। আমি সাংবাদিকতার ছাত্র, আমরা তো জানি যে স্পিন কীভাবে করতে হয়। তো এগুলো মানুষ এখন বোঝে। এগুলো বলে বা এই স্ট্র্যাটেজিগুলো লং রানে খুব একটা কাজে দেবে না বলে আমি মনে করি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার কোনো অজুহাত বা কোনো ব্যাখ্যা কিন্তু মানুষ যখন তার জীবনের নিরাপত্তা পাবে না, সেটির বিপরীতে আসলে কোনো কিছু দাঁড়াতে পারে না। কিন্তু মানে আপনি কনস্টিটিউশন মানে ছুঁয়ে বা কনস্টিটিউশন নিয়ে ধরে শপথ নিয়েছেন যে আপনি মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবেন। তো সেখানে আগের সরকারের কারণে এটি হয়নি, ইন্টারিমের এখানে ব্যর্থতা রয়েছে, আমাদের কাঠামোগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো তো আমরা জানি ভাই। আপনি দায়িত্ব নিয়েছেন কারণ এটি আপনি সমাধান করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে, সেই ইশতেহার দিয়ে, সেই দফা দিয়ে তো আপনি ক্ষমতায় এসছেন। তো তাহলে কেন বারবার আপনি ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন? বাংলাদেশের আমলাতন্ত্র ইজ এ বিগ প্রবলেম, আমি এটা অ্যাকনলেজ করি। এবং এটাও আমি স্বীকার করি যে বাংলাদেশের আমলাতান্ত্রিক কাঠামোর ভেতরে 17 বছরের যে দলীয়করণ, যে স্বজনপ্রীতি এবং যে ধরনের লুটপাটের একটা ব্যবস্থা তৈরি হয়েছে, দেখেন রাজনীতিবিদরা পালিয়েছে, আপনারা কিন্তু ঠিক আগের জায়গায় রয়েছে। আপনি আমলাতন্ত্রের মানে টিকিটিও স্পর্শ করতে পারছেন না। অ্যান্ড ইটস এ বিগ প্রবলেম যে তারা অপরাধ করলেও তাদেরকে আপনি শাস্তি দিতে পারছেন না। কিন্তু সেই বাস্তবতা মাথায় রেখেই তো আপনাকে রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। জি, থ্যাংক ইউ, তাই না? থ্যাংক ইউ। মানে আপনি যদি আরো বলতে চান এই প্রসঙ্গেই, তাহলে আমি নিশ্চয়ই পরে বলার সুযোগ আসবে। বিরতির পরে আমি আপনি Absolutely. কথা বলতে পারবেন। জনাব হাসান মাহমুদ, আপনার কাছে আসি। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আগে বলেছেন গ্যাসের সংকট কাটাতে 2 বছর লেগে যাবে। জি, একই কথা বলেছেন সরকারের একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন। এদিকে গ্যাস সংকটে গার্মেন্টস শিল্পের উৎপাদন কমে গেছে প্রায় 40%। অন্যান্য শিল্পেও একই অবস্থা, গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ হচ্ছে। এই 2 বছর দেশের অর্থনীতি কোথায় দাঁড়াবে? জি মান্না ভাই, গ্যাস সমস্যাটা ছিলই আমাদের। আমরা পর্যাপ্ত গ্যাস সাপ্লাই করতে পারছিলাম না। এখন দুর্ঘটনার কারণে সংকটটা বেড়েছে, এই হলো বিষয়। আর
আমি একটু আপনাকে ডিস্টার্ব করি, বিকজ মাঝে মাঝে এরকম হয় যে কথার ফাঁকে ফাঁকে অন্যান্য কথা আসে, কথা বলতে গেলে আপনারা ডিস্টার্ব হয়ে যাবেন বা ড্র্যাগড হয়ে যাবেন, ফলে আমি বলি না। কিন্তু এইখানে এই যে 3টা কার্গো আসতে পারলো না, জি জি হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দ্যাট? জি জি কেন আসতে পারলো না, কাদের দেওয়া এখন হয়েছিল, এখন কারা মানে পেয়েছে, একটা কি ছিল ওটার একটা পেছনে? সংকট আমরা মোটামুটি ওভারকাম করেছি। সেটা হলো যে যে টার্মিনালটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা মানে পুনরায় কাজে ফিরেছে, কিন্তু সেখানে গ্যাস মানে এলএনজি বাহী কার্গোগুলো এনে যে সেটাকে সেখানে যে স্টোর করা এবং গ্যাসিফাই করে যে গ্যাস সাপ্লাই করা, ওই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে। আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে এলএনজি নিয়ে একটা সংকট মানে বেড়েছে। সংকটটা ছিল ইউক্রেন ওয়ারের সময়ই সংকটটা ছিল। এর আগ পর্যন্ত গ্যাস নিয়ে কিন্তু ওই ধরনের সমস্যা আমরা ফিল করিনি। বরঞ্চ শেখ হাসিনা আমলে যে আমরা গ্যাসে চলে গেলাম, মানে ইম্পোর্টেড গ্যাস ইউজ করা, দেশের ভেতরে উত্তোলন ইত্যাদি না করে একটা কমফোর্ট জোনে আমরা ছিলাম। তখন এলএনজির দামটা বেশ কমফোর্টেবল ছিল আমাদের জন্য। কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারিনি যে যে কোনো মানে যুদ্ধকালীন বা এই ধরনের পরিস্থিতিতে এলএনজির বাজারটা আনস্টেবল হতে পারে। সেটা ইউক্রেন ওয়ারের সময় হলো। আমরা তো তখন মানে দীর্ঘদিন স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে পারিনি। আমরা দীর্ঘকালীন যেসব চুক্তি করেছিলাম মানে কাতারের সঙ্গে বা ওমানের সঙ্গে, সেখান থেকে আমরা মোটামুটি গ্যাস পেয়েছি এবং বেশি দামে কিনতে হয়েছে তখনও। তো ইরান ওয়ারের পরে যেটা হয়েছে সেটা হলো যে প্রথমে আমরা জ্বালানি তেল সংকটে পড়লাম, সেটা কিছুদিন ভোগানোর পরে শুরু হলো এলএনজি সংকট, এবং এটা বাড়লো হচ্ছে এই দুর্ঘটনার কারণে। এই দুর্ঘটনা নিয়ে অনেক কথা বাজারে আছে, মানে আপনি মানে আইন শৃঙ্খলা নিয়ে তো অনেক ষড়যন্ত্র তত্ত্ব আছে, এটা নিয়েও কিন্তু আছে, খুব চলেছে। এখন এটা তো আমরা বলতে পারি না যে এটা কি ওই কেন যে বা এতদিন। কার্গোগুলো আনলো যে ওই ইম্পোর্টের মধ্যেও ঝামেলা আছে। জি জি, এখন এই কার্গো যে প্রসেসে আমরা আনছি সেটা একটু সংকটের মধ্যে আছে। কারণটা হলো যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে এলএনজির দাম অনেক বেড়ে গেছে, দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আজকের খবর হচ্ছে অনেক বেশি, মানে 12 টাকারটা হয়ে গেছে 24 টাকা, এরকম একটা পরিস্থিতি, কিংবা আরও বাড়তে বাড়তে এটা 30-এর দিকে চলে যেতে পারে। আমাদের তথ্য উপদেষ্টা আজকে ব্রিফ করেছেন, সেখানে উনি এই বিষয়টা বলেছেন। তো মুশকিলটা হয়েছে যে মানে ইউরোপে এখন বুলবুল তো লন্ডন থাকে, শীতকাল শুরু হবে এবং তারা কিন্তু এলএনজির উপর ডিপেন্ডেন্স তাদের বেড়েছে, এবং এটা ইউক্রেন ওয়ারের পর থেকে বেড়েছে। তারা রাশিয়া থেকে পাইপলাইনে গ্যাস নিচ্ছে না, বুলবুল ভালো বলতে পারবে, এবং তারা এলএনজির উপর ডিপেন্ডেন্ট হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও এলএনজির উপর ডিপেন্ডেন্স বেড়েছে। ফলে একই উৎস থেকে আমাদেরকে কম্পিট করে গ্যাস আনতে হচ্ছে এবং বেশি দাম দিতে হচ্ছে। আমরা চাচ্ছি কম দামে আনতে, যেখান থেকে কম দামে পারি সেখানে আমরা চেষ্টা করছি, সেই চেষ্টা ফেল করছে, এবং এটাই হচ্ছে মানে সংকটের কারণ। মানে একটা হলো যে টার্মিনালটা ঠিকঠাক হওয়ার পরেও আমরা কেন গ্যাস বাড়াতে পারছি না, তার কারণ হচ্ছে যে কার্গোগুলো টাইমলি আসছে না এবং চুক্তিগুলো এফেক্টিভ হচ্ছে না। এমনকি আমেরিকা থেকেও গ্যাস আনার কিন্তু ওই চুক্তির ধারায় আমরা মানে এলএনজি আনার একটা চুক্তি করেছিলাম, সেটাও বোধহয় 1 লক্ষ কোটি কার্যকর টাকা। হয়নি। জি, 17টা বার কার্যকর হয়নি। এখন অস্ট্রেলিয়া থেকে আনতে হবে, এই জাতীয় মানে গ্যাস আনার উৎসগুলো শুকিয়ে যাচ্ছে, সেখানে কম্পিটিশন বাড়ছে এবং প্রাইস বাড়ছে। আমরা তো আজকে একটা খবর দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা কিন্তু গ্যারান্টি চাচ্ছি বোধহয় $700 মিলিয়ন, $350 মিলিয়ন গ্যারান্টি পাওয়া গেছিল। এটা কিন্তু গ্যাস ইম্পোর্ট করার জন্য, যাতে আমরা মানে গ্যাসটা আনতে পারি, যাতে আমাদের রিজার্ভের উপর চাপ না পড়ে, আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে। তো রিজার্ভ নিয়ে আমরা একটু কমফোর্টেবল অবস্থায় ছিলাম। ইন্টারিম বলে থাকে যে রিজার্ভ পরিস্থিতি আমরা ভালো রেখে গেছি, $30-33 বিলিয়ন, কারণ শেখ হাসিনার সময়ে তো পরিস্থিতি বেশ অবনতি হয়েছিল। নেট রিজার্ভ বলা হয় যে $15 বিলিয়ন, $13 বিলিয়ন এরকম নেমে এসেছিল। তো সেখান থেকে অবশ্যই উন্নতি হয়েছে, সেটার একটা বড় কারণ হচ্ছে যে রেমিটেন্স ভালো এসছে। আরেকটা কারণ হলো যে আমরা তো যেহেতু উৎপাদনে এগোতে পারিনি, আমাদের ইম্পোর্ট কম করতে হয়েছে, সে কারণে রিজার্ভ আসলে ব্যবহারও হয়নি। মানে এটা দুর্বলতারও একটা লক্ষণ আর কি, যে রিজার্ভটা যে ভালো হলো। এখন সেই রিজার্ভে চাপ বাড়তে পারে, আমাদের তো মানে এই এলএনজির উপর ডিপেন্ডেন্স নাকি বাড়তে বাড়তে এটা 90% চলে যেতে পারে। এর মধ্যেই কিন্তু 40% হয়ে গেছে
মানে ইম্পোর্টেড গ্যাস। আর আমাদের যেসব দেশে গ্যাস ফিল্ড আছে সেখান থেকে সাপ্লাই ক্রমেই কমছে। নতুন যেসব কূপ খননের চেষ্টা হচ্ছে সেগুলোতে ফল পেতে সময় লাগবে। আর সমুদ্রে গ্যাস অনুসন্ধান সেটা তো অনেক সুদূরের ব্যাপার, এবং সেখানে পাওয়া গেলেও আমরা মানে উত্তোলন করে কাজে লাগাতে লাগাতে আমাদের কিন্তু এই মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে ওই যে মন্ত্রী সাহেব বলেছেন যে 2 বছরের আগে পরিস্থিতির উন্নতি হবে না, এটা পলিটিক্যালি হয়তো বলাও না ঠিক হয়নি, মানুষের মধ্যে অনাস্থা বাড়বে, কিন্তু এটা এক ধরনের সত্য ভাষণই আমি বলবো। মানে পরিস্থিতি কিন্তু যথেষ্টই জটিল, এবং জ্বালানি নিরাপত্তাটা এখন বিনিয়োগের ক্ষেত্রে 1 নম্বর সমস্যা হয়ে যাচ্ছে, এটা ব্যবসায়ীরাও বলছেন। সুদের হার নিয়ে ব্যবসায়ীরা কিন্তু এখন চিন্তিত না, সুদের হার বেশি হলেও ঠিক আছে, কিংবা ব্যাংকে গেলে টাকা পাওয়া যাবে কিনা সেটা নিয়েও চিন্তিত না, তারা চিন্তিত হচ্ছে জ্বালানির নিরাপত্তা নিয়ে। এবং দেশের যারা ইনভেস্টর তারাই চিন্তিত, ফলে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসার তো প্রশ্নই আসে না। মোহাম্মদ জামাল উদ্দিন, চলমান জ্বালানি সংকটের মূল কারণ কি মনে করেন? জানা যাচ্ছে রাজনৈতিক তদবিরে আমদানির অনুমোদন দেওয়া 6 কার্গোর একটিও না আসায় তীব্র সংকট হচ্ছে। আমি যেটা বলতে চাইছিলাম, 6টা ইম্পোর্ট। তাহলে কি শুধু ইরান যুদ্ধ আর স্পট মার্কেটের অস্থিরতা এই সংকটের জন্য দায়ী, নাকি সরকারের ভুল সিদ্ধান্ত এবং রাজনৈতিক তদবিরে দেওয়া ক্রয় অনুমোদন এই সংকটের পেছনে বড় ভূমিকা পালন করেছে? খুবই চমৎকার প্রসঙ্গ। জ্বালানি আমার ইন্টারেস্টের জায়গা অ্যাজ এ বিগ জিওলজিস্ট হিসাবে। আপনি যে কারণটা বললেন সেটা হলো ইমিডিয়েট কজ। আমরা এখন এলএনজি নির্ভর, সেই জায়গা থেকে আমাদের এফআরএস আই থিঙ্ক সো যে প্রসেসিং ট্রান্সফরমেশন যে প্ল্যান্ট দুটার মধ্যে একটা নষ্ট হয়ে গেছিলো, ওটা ঠিক হলো, এখন কার্গো নাই। কার্গো যাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে বিভিন্ন গুঞ্জন আছে যে তদবির হোয়াটএভার। সরকারের দিক থেকে তদবির হতে পিছনে থাকতে পারে, সরকারের দিক থেকে হয়তো চিন্তা করেছে যে আগের যে যারা সাপ্লাই দিত তারা হয়তো প্রবলেম করতে পারে, আমি একটা নতুন দিকে যাই। এখন হয়তো ফেল না করলে কিন্তু এটা তদবির কে করলো সেটা নিয়ে হতো না, ফেল করেছে। বাস্তবতা হচ্ছে যে সরকার এই জায়গাটা ম্যানেজমেন্ট ফেল করেছে, এটা সত্য। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা হলো ইমিডিয়েট কজ, যেটা উনি বললেন যে আমাদেরকে সাফার হতে হবে। তবে আশাবাদের হচ্ছে যে হয়তো আগামী 10-12 দিনের মধ্যে আপাতত একটা নর্মাল পজিশনসে আসবে। কিন্তু আমাদের জ্বালানি নিরাপত্তা আর খাদ্য নিরাপত্তা, সাথে হলো সামরিক নিরাপত্তা, এই তিনটা হচ্ছে বেসিক জিনিস একটা রাষ্ট্রের। এটা হলো ডিফেন্সিভ মুডের বেসিক আইটেম। দেখেন আমাদের বিশ্ব ক্ষেত্রে মন্দা হলো বাংলাদেশকে খুব একটা টাচ করে না, তার একটা মাত্র কারণ হলো আমরা খাদ্যে মোটামুটি ব্যালেন্সড একটা নিরাপত্তা কমফোর্ট জোনে থাকি। এই কারণে কিন্তু এত সংখ্যক মানুষ হওয়ার পরেও আমরা কিন্তু মানে একটা কমফোর্ট জোনে থাকি, আমাদেরকে খুব শার্পলি টাচ করে না। আর জ্বালানি নিরাপত্তাটাকে আমি মনে করি আমাদের সবচেয়ে ভার্নারেবল এবং ঝুঁকিপূর্ণ জিনিস, যে কারণে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা মানে এই জায়গাটা টেনে আনবো। ওনার 36 মাসে যে জিনিসগুলোকে উনি পয়েন্ট আউট করেছেন তার মধ্যে হলো এই খাদ্য নিরাপত্তা, আর একটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা। জ্বালানি নিরাপত্তা উনি সক্ষমতা বৃদ্ধির জন্য উনি কিন্তু পেট্রোনাসের আওতায় পেট্রোবাংলা করেছিলেন। পেট্রোবাংলা করার উদ্দেশ্য ছিল কি, যে আমি এক্সপ্লোরেশন, প্রসেসিং, ডিস্ট্রিবিউশনস এগুলোকে একটা আমব্রেলা আনবো। পাশাপাশি উনি জ্বালানিকে ডাইভার্সিফাই করার চেষ্টা করেছেন, যে ওকে আমাদের গ্যাস অন্য অন্যগুলির সাথে ওনার একটা চিন্তা ছিল যে কোল বা অন্য অন্য বেসড হবে। আমাদের এই দীর্ঘ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এই নিরাপত্তার জনিত যে ন্যূনতম আমরা একমত হয়ে পলিটিক্যাল কনসাসেসে আভ্যন্তরীণ নীতি আমরা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, তার ফলাফল আমরা গ্রহণ করছি। বিগত সরকারের আমলে এলএনজিটা দেওয়া হয়েছে স্রেফ ব্যবসা। আপনি বাপেক্সকে আমি যদি দিতাম, আমি বাপেক্সে চাকরি করেছি, বাপেক্সের যে সক্ষমতা আপনাকে বলি 1999 to 2001 বাপেক্স প্রথম 2D সাইসমিক আন্তর্জাতিক মানে তাল্লুর প্রজেক্ট করেন, ওইটার আমরা করেছিলাম, আমরা 11 জন নতুন জয়েন করেছিলাম। তার আগে আমার একটা অভিজ্ঞতা ছিল আইওসি মানে ইন্টারন্যাশনাল ওয়েল কোম্পানিতে কাজ করার। আমরা স্বাধীনতার যুদ্ধ যেভাবে করি 7 days a week কোরবানি ফিল্ডে করেছি। আমাদেরকে টার্গেট দিয়েছিল 6 মাসে আপনি 500 কিলোমিটার করবেন, যদি 6 মাসে 500 কিলোমিটার করতে পারেন তাহলে আপনি নেক্সট 500 মিটার চাঁদপুরটা আপনি পাবেন। আর ওই দিক দিয়ে
1500 কিলোমিটার, 500 500 500 500 ঝুলাই রাখা হলো। আমেরিকান একটা কোম্পানিকে দিয়েছে 500 কিলোমিটার, যে আগে করতে পারবে সে ওইটা পাবে। আমরা 5 মাস 19 দিনে আমাদের স্বল্পতম ইকুইপমেন্ট, আমাদের জিপিএস বা অন্যান্যগুলি দিয়ে আমরা কিন্তু 5 মাস 19 দিনে কমপ্লিট করে আমি চাঁদপুরে যে প্রথম, সেটি আমরা 500 কিলোমিটার পরবর্তী কাজটা নিই। তার মানে বাপেক্সে আপনি রিসোর্স পারসন এবং যদি ক্যাপাসিটি দেওয়া হয়, দে ক্যান ডু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। এখন আমরা বাপেক্সকে তো আমরা সেভাবে সক্ষম করিনি, এখানে সক্ষম করার অনেকগুলি ব্যাপার আছে। তার মধ্যে রিসোর্স পারসন ইন্টারন্যাশনাল ওয়েলফিল্ডে যে মানের টাকা পায়, সেই মানের টাকা আমি হয়তো দেবো না, ন্যূনতম তো দিতে হবে ইনসেন্টিভ। আমি ট্র্যাজেডির কথা বলি, আমাদেরকে যখন ওই কাজের জন্য আমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং আমাদের 2-3টা বোনাস দেওয়া হবে, বাপেক্সে কিন্তু একটা লুটের অবস্থা হলো, সবাইকে বোনাস দিতে হবে। শেষ পর্যন্ত এমডি এই বোনাস দিতে যেয়ে তাকে মানে অন্যত্র সরিয়ে দিতে হয়েছে। এই হলো আমাদের বাপেক্সকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা। সো আমি মনে করি আমাদের দেশে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আন্ডার এক্সপ্লোর প্রথমত। দ্বিতীয়ত রেশিও যদি বলি, আমাদের বাপেক্সে যে কয়টা ওয়েল করলে কয়টা সাকসেস হয় সেদিক থেকেও ভালো। দিন শেষে আমাদের কস্ট কম, আমরা থাউজেন্ডস অফ কোর টাকার জায়গায় আমরা 300-400 কোটি টাকা দিয়ে একটা ওয়েল ড্রিল করতে পারছি। আমি যদি ওটা মিসও করি, তাও ফরেন যে আমি টাকাটা দিচ্ছি সেটা অনুযায়ী আমি 3টা করতে পারছি। তো সঙ্গত কারণ আমি মনে করি ইমিডিয়েটলি বাপেক্সকে মানে করা উচিত। আরেকটা জিনিস মান্না ভাই আমি বলি, এটা বলাই উচিত, আমি খুব সাহস করে বলছি, পরিবেশের এখন টিচার, পরিবেশের ধারণাটা সেটা কি আসলে, সেটা আমাদের জনগণ বুঝে না। প্রশ্ন হচ্ছে পরিবেশের শত্রু কি আমি, না আমার শত্রু পরিবেশ? এই প্রশ্নের শুরু হয়, ম্যাক্সিমাম মানুষই বলবে যে আমরা মানুষ হলো পরিবেশের শত্রু। আমি টোটালি ডিফার করি, আমি উল্টাটা বলি। আসলে পরিবেশ মানুষের শত্রু ছিল। সভ্যতার শুরুর দিকে মানুষ যখন প্রাণী হিসাবে বসবাস করতে পারছিল না, সেই পরিবেশই তাকে থাকতে দিচ্ছিল না। সেখান থেকে আমার যুদ্ধ, সেখান থেকে দলবদ্ধ হওয়া, সেখান থেকে সিভিলাইজেশন, সেখান থেকে কৃষি জমি আগুন জ্বালানো, কার বিরুদ্ধে যুদ্ধ? পরিবেশের বিরুদ্ধে। এবং তার সাথে যুদ্ধ করে আমার অস্তিত্ব জানান দিয়ে থাকতে হচ্ছে। সঙ্গত কারণে ক্ষয় তো হবে পরিবেশের। কিন্তু এই পর্যায়ে এসে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি? আন্ডারস্ট্যান্ডিং হলো পরিবেশ যদি আমার শত্রু হয়, তার মধ্যে আমার জীবন, তাহলে পরিবেশকেও বাঁচায় রাখতে হবে, আমিও বাঁচতে হবো। সে কারণে আমরা একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইস্যুস বললাম, তাই তো? যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবেশকে মারবো, সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত ট্রিটমেন্ট করব, সকালবেলা আবার সুস্থ হবে, তাকে মারবো। এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দেশ টু দেশ, অর্থনৈতিক অঞ্চল টু অঞ্চলে ভ্যারি করে। আপনি চায়নার কথা দেখেন, আমেরিকার কথা দেখেন, ইভেন অস্ট্রেলিয়া এখনও কোল উত্তোলন হচ্ছে। ডিপেন্ড করতেছে আপনার ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কতটুকু, আপনি কতটুকু করতে পারবেন। 1970 সালের আগে নরওয়ে আপনার কপার ফিল্ডে যে পরিমাণ গাছ তারা উজাড় করেছে, সেই গাছ এখন তাদের অর্থনৈতিক স্বাধীনতা আসার পরে রোপণ করতেছে তার চেয়ে 20 গুণ টাকা খরচ করে। তার মানে আপনি যখন স্বাবলম্বী হবেন, আপনি ধারণাটা তখন পরিবেশের ধারণাটা সেটার দ্বারা রেশনালাইজড হবে। কারণ আপনি যদি পরিবেশ সম্মতর কথা বলেন, আপনি তো কোনো কোশ্চেন স্যার আপনাকে কবরে চলে যেতে হবে। সে কারণে আমার রিসোর্স ব্যবহারের ক্ষেত্রে আমাকে যথেষ্ট রকমের আপনাকে রেশনাল হতে হবে, আপনার কন্ডিশন অনুযায়ী, এনভায়রনমেন্টের ধারণা অনুযায়ী। আমরা যখনই কথা বলি তখন আমরা KFC রেসিপি দিই আর মুরগি কিনি হলো আপনার দেশি, এই তো হবে না। তো আমার দেশের চিন্তাভাবনার জগতে এনার্জি নিয়েও আমাদেরকে করতে হবে। যেমন আমাদের কোল পাওয়ার প্ল্যান্টগুলো সবই কোস্টাল এলাকায় করা হলো। আচ্ছা, বিশ্ব যেখানে কোল উঠে যাচ্ছে সেখানে এই পাওয়ার প্ল্যান্টগুলো কীভাবে চলবে আপনি চিন্তা করে দেখেন। তাহলে আমি যদি এগুলোকে চালাইতে চাই, তাহলে আভ্যন্তরীণ কোল হচ্ছে আমার উত্তরবঙ্গে। তাহলে আমার যে এই যে অদূরদর্শী অথবা একটা স্বার্থগোষ্ঠী এই কাজগুলো করেছে, তা আমার জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। রিনিউয়েবল এনার্জির কথা যদি বলি, সেখানেও দেখেন আমাদের রিনিউয়েবল এনার্জি একটা সংকট আছে, আমাদের জায়গা নাই। কিন্তু তারপরও আমাদের রিনিউয়েবল এনার্জির যে কোয়ালিটিটিভ, অস্ট্রেলিয়া আছে, বিভিন্ন জায়গা আছে, তার থেকে আমরা নিম্নমানের অফ গ্রিড যে আপনার যে ইটকল, যে আমাদের যে আপনার সোলার এনার্জিটা তারা করেছে, সেটা হলো অফ গ্রিডের জন্য। সেখানে কিন্তু আমরা নিম্নমানের 5-6 বছর লংজিভিটির সোলার প্যানেলগুলো আনছি। অথচ বিশ্বে এখন 20 বছর 25 বছর এবং আপনার ইফিশিয়েন্ট সোলার পাওয়ার আপনার যে প্যানেলগুলো আছে, সেগুলিকে যদি আমরা আনি, আরও যদি চমৎকারভাবে, একটা কথা আমি এগ্রি করি যে আমাদের কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া বিভিন্ন জায়গায় আমরা যদি কিছুটা
সৌর বিদ্যুৎ থেকে আমরা যদি সাপোর্ট নিতে পারি তাহলে কিন্তু চমৎকার হয়। এর পাশাপাশি Rooftop? হ্যাঁ রুফটপ রুফটপ আমরা করতে পারি, কিন্তু এই ধরনের সোলার প্যানেল না। দ্যাট ইজ ভেরি স্মার্ট, ভেরি গুড, এবং অল্প জায়গায় বেশি ইফিসিয়েন্ট সেরকম সোলার প্যানেল আছে। সেখানে আমরা কষ্ট অনেক জায়গায় এলএনজিতেও ভর্তুকি দিচ্ছি, অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছি, আমরা এই জায়গাও ভর্তুকি দিব, সমস্যা নাই তো। কিন্তু আমার তো সুবিধা হলো যে আমি একটা রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করছি, আমার এনার্জি সিকিউরিটিটা সূর্যের উপর ডিপেন্ড করছে, তাই তো? সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সরকারের ভাবনাগুলো ভালো, সবই ভালো। আমার মনে হয় জায়গায় জায়গায় যদি ইফিসিয়েন্ট লোকগুলোকে, যেমন উনি কিন্তু রাইটলি পয়েন্ট আউট করেছে যে একজন মন্ত্রী যখন এই সাউন্ড দেন যে 2 বছর পাওয়া থাকবে না, এটা কতভাবে সিগন্যাল দেয় হলো ইন্ডাস্ট্রিকে, আর সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের মেইন সমস্যা। 5ই আগস্টে আন্দোলনটা কেন হয়েছিল? 5ই আগস্টে আন্দোলনটা হয়েছিল আসলে জব ইনসিকিউরিটি। আমাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো না, মার্জিনাল ইকোনমিক গ্রুপের লোকজন কি করবে তা থেকে কিন্তু এই অভ্যুত্থানটা। সঙ্গত কারণে আমাদের যদি আমরা কর্মযোগ্যতা তৈরি করতে চাই, এমপ্লয়মেন্ট জেনারেশন করতে চাই, আমাদের দেশীয় কারখানাগুলোকে তো বাঁচাইতে হবে, তারপরেও না ফরেন ইনভেস্টমেন্ট আসবে। সেই জায়গায় আপনার জব কার্টেল হচ্ছে, ক্রমাগত কার্টেল হচ্ছে। সেই জায়গাটা আমি মনে করি সরকার খুব দ্রুত, তার তো অনেকগুলি সাফল্যের কথা যদি বলি, কৃষিতে আছে, হয়তো কর্মসংস্থানের ক্ষেত্রে মোটামুটিভাবে ওনাদের প্ল্যান আছে কিন্তু কার্যকরভাবে হয়নি। অর্থনীতিতে কিছুটা আছে, তারা ইনফ্লেশনটা কিছুটা কমিয়ে আনছে, কিন্তু খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সারের কিন্তু একটা সংকট দেখা দিছে। সেই সারের সংকটটা কিন্তু আমাদেরকে আবার কৃষিতে হুমকি মুখে ফেলে দিবে যদি এই ধরনের চলতে থাকে। তো আমি সারের উপরে আবার আলোচনা করবো পরে। বুলবুল হাসান, মূল্যস্ফীতি বাড়ছে, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারছে নির্বিয়ার। সরকার ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত রেকর্ড হারে ঋণ নিচ্ছে, প্রতিদিন গড়ে 800 কোটি টাকা। জ্বালানি সংকটে দেশের অধিকাংশ শিল্প খাতে উৎপাদন অর্ধেকের নিচে নেমে গেছে। অনেকগুলো পোশাক তো কারখানা বন্ধ করতেছে প্রধানমন্ত্রী ওই ঘোষণার কারণে, ওর যে কথা উনি বলছিলেন। তৈরি পোশাক শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। আমার মনে হয় যে কোনো কথার মধ্যে ওভার স্টেটমেন্ট নেই আমার। কোন দিকে যাচ্ছে অর্থনীতি? তাই না, একটা বিষয় হচ্ছে, আমি মামুন ভাই এবং অধ্যাপক সাহেবের যে আলোচনা, মোটামুটি তো ওনারা বেশ বিস্তৃতভাবেই কাভার করেছেন, কিন্তু একটা বিষয় বোধহয় একটু মাথায় রাখা দরকার এই আলোচনায়, সেটা হচ্ছে যে 17 বছরের যে আওয়ামী শাসন, সেখানে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে জ্বালানি সংকট তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার জন্যে তারা দ্রুততম সময়ে বাইরে থেকে কুইক রেন্টাল থেকে শুরু করে, হ্যাঁ, ওই জ্বালানি সংকট সমাধানের জন্যে তাদের ভাষায় এটা প্রয়োজন ছিল, এবং হয়তো প্রয়োজন ছিল, এটা মামুন ভাই আরও ভালো বলতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন কুইক রেন্টাল বা তাৎক্ষণিক সমস্যার সমাধান করলেন বা করার প্রসেসের মধ্যে নিয়ে গেলেন, হ্যাঁ, পুরো মেকানিজমকে, তখন কেন, যেহেতু এই জ্বালানি সংকটটা তো সবসময়ই ছিল, এটি কিন্তু আওয়ামী লীগের সময় জ্বালানি সংকট ছিল না এটি বলা যাবে না, কিন্তু হ্যাঁ, আমরা চাহিদার তুলনায় কিন্তু জ্বালানি সবসময় আমরা পিছিয়ে ছিলাম। তো তাহলে বিকল্প জ্বালানির ব্যবস্থাটা তখন করার উদ্যোগ নেওয়া কেন হলো না? এবং 17 বছরে কেন এই যে গ্যাস কূপগুলো অনুসন্ধান করে নতুনভাবে এটার যে একটা স্ট্র্যাটেজি তৈরি করা দরকার, হ্যাঁ, গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কেন নির্ধারণ করা হলো না? সেই প্রশ্নটা কিন্তু আমরা অনেকবার কেন বললেন, এই কেন না বহুবার আলোচনা হয়ে গেছে আমাদের দেশে। না, কিন্তু সমস্যাটা তো সেখানেই শুরুটা হয়েছে। জাতীয় স্বার্থের বাইরে গ্রুপ স্বার্থ তো ব্যক্তি স্বার্থ প্রাধান্য দিয়ে কাজ করেছে। না, অ্যাবসলিউটলি। তো এখন আমি 6 মাসে আশা করছি যে বিএনপি এসে সব সমস্যার সমাধান করে দেবে, এটা বিএনপির কাছে একটু বেশি চাওয়া হলো না? আশা করছি না, এখন ঠেকাই পড়ে গেছি তো, বাঁচি কেমনি? না, এখন বিকল্প নাই, কিন্তু এটাও ঠিক, আপনার সাথে একমত যে আসলে বিএনপি সরকারের কাছে তো আমরা ওভারনাইট এগুলি আশা করতে পারি না। কিন্তু আমি বলছি কি, না, আমি ওনারাও বিএনপিও রাইট ট্র্যাকে আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি কি যে এইটার জন্য যে কার্যকর ইমিডিয়েট যে সলিউশন, আমি ওই প্রসঙ্গে আসছি যে একটা হচ্ছে যে অর্থনীতিতে কনফিডেন্স একটা বিরাট ব্যাপার, কিন্তু মানে সরকার কি বলছে, তার স্টেটমেন্টের ভাষাগুলো কি, ইংরেজিতে আমরা বলি না যে ডিকশন, সিলেকশন অফ ওয়ার্ডস। একটা সরকার, একজন মন্ত্রী যখন কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রী, সেটা কিন্তু একটা ওজন আছে এবং সেটা কিন্তু একটা ওয়াইডার ইমপ্লিকেশন আছে।
তো আপনি 2 বছর একটা বিষয় বলে ফেললেন, আপনার ইন্ডাস্ট্রিগুলো বা যারা আসলে ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ করবেন, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি জায়গায় যারা কাজ করছেন, সেখানে কনফিডেন্সে কত বড় একটা ধাক্কা এটা আপনি বুঝবেন না? এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। সাধারণ মানুষের জীবন মানে সংকটে জর্জরিত। আমি ব্রিটেনে দেখি যে যখনই এরকম একটা শীতকালে জ্বালানির চাহিদাটা অনেক বেশি, হ্যাঁ, সেখানে সরকার থেকে আগে থেকে আমরা জানি যে উইন্টার ফিউয়েল অ্যালাউন্স থাকে, পেমেন্ট থাকে, ঠিক আছে, কারা পাবেন সেটাও নির্ধারিত। তো আমাদের সাধারণ মানুষের জন্য আসলে কি করেছে, কতটুকু করেছে, সে ব্যাপারে কি ব্যবস্থা হয়েছে? সো আমার কাছে যেটা মনে হয় যে পুরো জ্বালানি সংকটে যে কনফিডেন্সটা আমরা আশা করেছিলাম সরকারের কাছ থেকে, ম্যানেজমেন্ট তো একটা দিক, সেটা নিয়ে তো আরও বিস্তৃত আলোচনা হতে পারে, কিন্তু কনফিডেন্সের জায়গায় এবং শুরুতেই যে এখন আমরা যেমন একটা ধারণা পাচ্ছি যে 2 বছর সময় লেগে যেতে পারে এটা সমাধান করার ক্ষেত্রে, বা মোটামুটি চাহিদার বিপরীতে উৎপাদন বা আমদানি যেটাই হোক না কেন একটা জায়গায় পৌঁছতে, কিন্তু শুরুর দিকে কিন্তু আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে কেন এত ইলেকট্রিসিটি যাচ্ছে, কেন এত সংকট, কবে এই সমস্যার সমাধান হবে। তো সরকারের কাজটা কি? সাধারণ মানুষকে মানে ইনফর্ম রাখা যে না ঠিক আছে, এটা একটা সমস্যা হচ্ছে, এরকম একটা সমাধানের ভেতর দিয়ে যাচ্ছি, যারা এই সমস্যার সমাধান করতে পারছে না, স্বল্প আয়ের মানুষ বা কলকারখানা যেগুলো আসলে আমাদের অর্থনীতিকে সচল রাখে, সেখানে আমাদের এই প্রণোদনা রয়েছে বা এই বিকল্প স্ট্র্যাটেজি নিয়ে আমরা এগোচ্ছি। এই জায়গাটাতে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, মিজারেবলি ফেল করেছে। এটা কোনোভাবেই মানে কি বলবো যে প্রত্যাশিত না। মানে একটা সরকার, আপনার সাথে আমি আমাদের এই সরকারের কাছে আরেকটা কিন্তু আমাদের চাওয়া ছিল যে বিগত 17 বছরে সেক্টরাল কি পরিমাণ দুর্নীতি হয়েছে, আমরা কোথায় আছি। Absolutely. আমি কিন্তু এই সরকারকে এই 6 মাসে এই যে সিনারিওটা বিল্ড আপ করা, সেই বিল্ড আপ সেক্টরাল, আপনি কৃষি ক্ষেত্রে বলেন, আপনি জ্বালানি ক্ষেত্রে বলেন, এটা খুবই উচিত ছিল। আমরা কিন্তু আমাদের মিডিয়াতেও কিন্তু ওই ধরনের কার্যকরভাবে কিন্তু এই সিনারিওটা বিল্ড আপ দেখছি না, যার ফলে কিন্তু জনগণ কি চাবে? জনগণ, আপনি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, পলিটিশিয়ান, দ্যাটস নট দ্য ইস্যু। আপনি সমাজকে কি দিলেন, সমাজ কতটুকু সার্ভিস পেলো, তারা কতটুকু নিরাপত্তা পেলো, সেটা যখন বুঝে যাবে যে আসলে ভাই আমার ঘরের মানুষ, আমার এই অবস্থা, তখন কিন্তু সে এক ধরনের অবস্থান নিতে পারবে। ওই জায়গা থেকে আমি এতটুকু বলতে চাই যে এটা ব্যর্থতা। এবং আরেকটি বিষয় যেটি মান্না ভাই বারবার এই প্রসঙ্গটা সামনে আনার চেষ্টা করছেন এবং আমি মনে করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা কুইক রেন্টাল থেকে শুরু করে রাজনৈতিকভাবে সুবিধা প্রাপ্ত হয়ে দুর্নীতি করার সুযোগ তৈরি করার যে একটা মানে কি বলবো, একটা নেক্সাস তৈরি হয়েছিল, একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেদিকে যাচ্ছি কিনা সে ব্যাপারে আমাদের নজর রাখা দরকার। কারণ এই আমরা বলি যে টেন্ডারের সময় নাই বা এই ক্রাইসিসে আসলে আমাদের এত ডিউ ডিলিজেন্স, এত প্রসেস মেনটেন করার সুযোগ নাই, তাহলে কি হচ্ছে? তার মানে কি, আপনি যাকে চেনেন, হু নোজ হু, সেই প্রসেসে গিয়ে আপনি কিছু বিষয় আমদানি করার চেষ্টা করছেন এবং অত্যন্ত উচ্চ মূল্যে। মানে এটা ছাড়াও অনেকগুলো স্টুপিডিটি আছে, এটাকে কী বলবে তা জানি না। এমন দিন আসছে এই সামনে, মানে আমরা বিদ্যুৎ উৎসব করছি, আমাদের সব ডিমান্ড মিটে গেছে, আমরা ওভার প্রোডাকশন করছি। দিন আসবে যখন কাঁধে করে ওই ফেরি করতে হবে। না ফেরি করবে, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ লাগবে, এইসব স্টোরি পর্যন্ত আমাদের বলা হয়েছে। Absolutely. We have seen all this. এবং আমরা আসলেই এই বিষয়ের পুনরাবৃত্তি চাই না, এবং সেই কারণেই কিন্তু আসলে এটা আমাদের জন্য আসলে খুবই উদ্বেগের। কিন্তু মানে আমাদের পর্যাপ্ত জ্বালানি নেই, জ্বালানি সংকটে ভুগছি, কিন্তু এটির সমাধান কি সেটিও আমরা জানি না। এবং আমরা বলছি যে আমরা বিনিয়োগের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতে চাই। একজন বিনিয়োগকারী, আপনি জাস্ট ইম্যাজিন যে একজন বিনিয়োগকারী এসে যদি এই পত্রিকাগুলোতে, তারা তো এই ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে তো আসবে, তাই না? এই দেশে যখন দেখবে যে এরকম একটা ক্রাইসিস চলছে, হাহাকার চলছে, কে ভাই আপনার এখানে বিনিয়োগ করতে আসবে? এবং কিভাবে আপনি এত যে চ্যালেঞ্জ, মানে 17 বছরের অর্থনীতি তো আমরা তো শুধু ইনফ্রাস্ট্রাকচার দেখি, অবকাঠামো দেখি, কিন্তু দুর্নীতির ভেতর দিয়ে ব্যাংক লুটের মাধ্যমে যে ক্ষয়ে গেছে আমাদের অর্থনীতি, সেটার যে রিকভারি যে প্রসেস, সেখানে তো এটা একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। সেটাকে আমরা বুঝতে পারছি কিনা, এবং বুঝলে এটা প্রায়োরিটি বেসিসে আমরা কি করছি, নাকি 2 বছরের জন্য আমরা বসে থাকবো, এটা আসলে মানবে আমি নিজেও আসলে জানি না। এটি নিয়ে আমার নিজেরই উদ্বেগ রয়েছে, কিন্তু এই উদ্বেগের বিপরীতে আশ্বস্ত হওয়ার মতো কিছুই এখনো পর্যন্ত দেখছি না। থ্যাংক ইউ। আমরা শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর মতো একটা জায়গায় এসে দাঁড়ালাম যে আমরা বলতে পারছি না কি হচ্ছে। আমাদের বলতে পারার দরকার। মানে এরকম হয়েছে যে ধরেন যা আমরা পার্লামেন্টে পাচ্ছি না, যা মন্ত্রী মুখে পাচ্ছি না, অনেক মানুষ টক শোতে সেটা আশা করে। সারপ্রাইজিং মনে হতে পারে, আপনার জন্য মনে হতে পারে, অবশ্য আপনার তো দেশের সাথে যোগাযোগ আছে যথেষ্ট পরিমাণে, এইখানেও কিছু বলবার হয়তো দরকার ছিল। আমার হাতে আসলে সময় নেই, যদি আপনারা আমি একটু জি
মান্না ভাই, আমরা তো হতাশার কথা বললাম, হতাশার মধ্যে আমরা আছি, কিন্তু কিছু বোধহয় করার আছে। জি। যেমন গ্যাসের রেশনিংটা মানে বুদ্ধিদীপ্তভাবে করা। আমি তো মনে করি যে সময় এসছে প্রাইভেট কারে মানে এই গ্যাস ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া। এটা আসলে অনেক আগেই দাবি ছিল, এটা সাইফুর রহমান সাহেবের সময়ই কথাটা উঠেছিল যে এটা মানে যারা জীবিকা নির্বাহ করে তাদের বাইরে যারা প্রাইভেট কার পরিচালনা করে তাদের এই সুযোগটা দেওয়া উচিত না। আরেকটা হচ্ছে যে পাইপে গ্যাস সাপ্লাই, এটা তো গৃহস্থালির কাজে বন্ধই আছে, এটা বন্ধ রাখাই উচিত এবং আমাদের এলপিজিতে চলে যাওয়া উচিত। গ্রাম পর্যন্ত কিন্তু এলপিজির ব্যবহার বেড়েছে, এমনকি যানবাহনেও এলপিজির ব্যবহার বাড়তে পারে। এলপিজি তো আমরা আনছি এবং এটা বাইরে থেকে আনছি সম্পূর্ণ, আমাদের ফরেন ডিপেন্ডেন্স বাড়বে, এখানে মানে আমাদের রিজার্ভের উপর প্রেশার বাড়বে। আর এলএনজির উপর ডিপেন্ডেন্স আপাতত থাকবে, এটা বলে লাভ নেই। আমাদের সরকার চাচ্ছে আরেকটা এলএনজি টার্মিনালের চাইনিজ কোম্পানিকে দেবে নাকি আমেরিকান কোম্পানিকে দেবে, এটা নিয়ে একটা বাহাস চলছে ভেতরে ভেতরে, শুনি এইসব, জানি না কি হবে, কিন্তু আরেকটা এলএনজি টার্মিনাল হবে এবং স্থলভাগে হবে শোনা যাচ্ছে। তো জলভাগে হলে কিন্তু ঝামেলাটা থাকে, কারণ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় ইত্যাদি হয়। তো এগুলো তারপর হচ্ছে যে অন্য জায়গায় যদি এলএনজি টার্মিনাল করা হয়, ওর পাইপলাইন আলাদা করে বানাতে হবে, সেটার জন্য খরচ আছে, সময় আছে ইত্যাদি। আমার মনে হয় যে কিছু করার আছে, কিছু করার নেই তার। রিনিউয়েবল এনার্জির বিষয়টা ভাবা দরকার, নবায়নযোগ্য জ্বালানি। সেটা তো স্যার বললেন, সেটা তো স্যার বললেন কিছুটা। থ্যাংক ইউ আপনাদের তিনজনকেই। মানে একদম সময় নেই, এই জন্য না, এটা খুব ইম্পর্টেন্ট জায়গায় এসে হলো আমার প্রায় শেষ করে দিতে হচ্ছে। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করব এখন। আমরা কোথায় পৌঁছলাম আপনারা কিছু বুঝতে পারলেন? মানে আমাদের সংকটটা অনেক বড় এবং এটা আলোচনা করতে গিয়ে কেউ কেউ দোষারোপ করবার মতো, সমালোচনা করবার মতো ঘটনাও আসছে। সরকার অনেক ভুল করেছে, এগুলো আমরা বলছি, কিন্তু এটা ঠিক, অন্তত আমি আমার জায়গা থেকে বলছি, সরকারকে কিংবা কাউকে কাঠগড়ায় দাঁড় করাবার জন্য কিছু করছি না। আমাদের লক্ষ্যটা একটাই যে আমরা এর মধ্যে থেকে যত খারাপ অবস্থায় হোক না কেন, যে মানুষ বনে জঙ্গলে ছিল, গুহায় বাস করতো, কাঁচা মাংস খেত, কাঁচা ফলমূল খেত, সেই মানুষ এখন মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা করছে। এত দূর যখন আসতে পেরেছি, এই সংকট আমরা সমাধান করতে পারি। যত তাড়াতাড়ি যেভাবে সম্ভব সেটা সার্চ করছি, অনুসন্ধান করবার চেষ্টা করছি। নিশ্চয়ই আমরা একসময় সেটা পারবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।